তিশা উফ, এই মেয়েটা এত অলস কেন? এই তুই সারা রাত কি করিস বলতো? সকাল সকাল ঘুম থেকে উঠতেই চাস না? তোর না কলেজ আছে? উঠো তাড়াতাড়ি। ওহো মায়ে। তিশা হাই তুলতে তুলতে ঘুম থেকে উঠে, সকাল সকাল কেন এত ডাকাডাকি করো বলতো? এত কষ্ট করে কত জায়গা খুঁজে যেন এই অ্যালার্ম ঘড়িটা এনেছি, কিন্তু তুমি একদিনও ঘড়িটাকে বাজতে দেওনি, তার আগেই তোমার অ্যালার্ম শুরু হয়ে যায়। বলছি কি মা জননী, একদিন তো এই ঘড়িটাকে কষ্ট করে বাজতে দেও। নিজের জমানো টাকা দিয়ে এনেছি। মা পরম যত্নে আমার মাথায় হাত দিল আমার মনটা ভীষণ খুশি হয়ে গেল। সকাল সকাল আজ মায়ের বকা না খেয়ে আদর পেলে যা হয় আর কি। কিন্তু এরপর যা বলল, তাতে আমি বেহুশ না হয়ে পারলাম না। চলুন শুনি তিশার মা তিশাকে কি বলল। তিশা মা, আমার শুধু ঘড়ি কিনে এনে অ্যালার্ম সেট করে লাগালে তো হবে না, ঘড়ি চলার জন্য ব্যাটারিও লাগে, যা তুমি ঘড়িতে লাগাওনি। তাই বেচারা ঘড়িটাও তোমার মতো অলস হয়ে ঘুমিয়ে থাকে। তাই তো আমার অ্যালার্মটা সুর করতে হয়। আমি মার কথা শুনে আশ্চর্যের চরম সীমায়। ছি, কি লজ্জা! আমি ঘড়িটা চেক করে দেখলাম সত্যিই তো ঘড়িটাতে তো আমি ব্যাটারি লাগাতে ভুলেই গিয়েছি। ও এখন মনে পড়েছে, সেদিন আমার কাছে ঘড়ি কেনার পর টাকাই ছিল না, ভেবেছিলাম বাসায় এসে ভাইয়াকে বা বাবাকে বলবো ব্যাটারির কথা, কিন্তু বাসায় এসেই ফেসবুকে গল্প পড়তে বসে গেলাম আর মনেই ছিল না। নিজের বোকামির উপর নিজেরই রাগ উঠছে। এই রাগে আরও ঘি ঢালছে ড্রয়িং রুমে বসে আমার শয়তান রায়হান ভাই। আমার বোকামির কথা শুনে হাসতে হাসতে গোড়াগুড়ি খাচ্ছে। আমার মন চাইছে ওকে ঠান্ডা পানিতে চুবাই। আসুন এবার নিজের পরিচয়টা দিয়ে দিই এর মাঝে। আমি তিশা, এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছি। কয়েক মাস পর পরীক্ষা দিয়ে কলেজ লাইফকে টাটা করব। আমাকে এতক্ষণ ধরে ডাকছিল আমার মা, একজন পাক্কা গৃহিণী। তার জীবনের একমাত্র প্যারা হলাম আমি। বাবা সরকারি উচ্চপদস্থ কর্মচারী একজন, কিছুদিন পর রিটায়ার্ড হয়ে যাবেন। আর হাসতে হাসতে যে ব্যক্তিটি গড়াগড়ি খাচ্ছে তিনি হল আমার একমাত্র বড় ভাই রায়হান। বর্তমানে টিজিএন কোম্পানিতে কর্মরত আছেন। এই কোম্পানিটা রায়হান ভাইয়ের জিগরি ফ্রেন্ড জিসানের। তবে রায়হান ভাই তার যোগ্যতায় জবটা পেয়েছে। রায়হান ভাই এখনও হাসছে, আর হাসবেই না কেন, আমি মাঝে মাঝে এমন বোকামি মার্কা কাজ করে ফেলি প্রায়ই। এই তো সে দিনের কথা, আমি ড্রয়িং রুমে বসে বসে গল্প পড়ছিলাম, গল্প পড়তে গিয়ে গল্পের মাঝে এমনভাবে ডুবে গেলাম যে হয়তো এই মুহূর্তে ৪-৫ জন মানুষ এসেও আমাকে তুলতে পারবে না। ঠিক সেই সময় আমার মা কানের সামনে জোরে চিল্লিয়ে বলতে লাগল, তিশা, চুলায় ডিম দিয়ে এসেছি, ডিমগুলো তুলে রাখো। আমি তোর চাচির সাথে একটু কথা বলছি। কথাটা এত জোরেই বলল যে আমার কানের পর্দা মনে হয় ছিঁড়ে গেছে এতক্ষণে। আমি বিরক্তিকর মুখে মার দিকে তাকিয়ে বললাম, এত চিল্লানোর কি আছে, সুন্দর করে বললেই তো হয়, আমাকে কি তোমার বয়রা মনে হয়? মা রাগী একটা লুক নিয়ে আমার দিকে তাকালো, আমি মুহূর্তেই যেন বিলাই হয়ে গেলাম। কি হলো মা, এমন রাগ দেখাচ্ছ কেন এই অবুঝ পিচ্ছিটার উপর? তিশা, তোকে আমি কতবার ডাক দিয়েছি জানিস তুই? আমি মাথা নাড়লাম, সত্যি তো আমি তো শুনতেই পাইনি, মা কখন ডাকল? শুনবি কি করে, একবার ফেসবুকে ঢুকলে তো তোকে খুঁজেই পাওয়া যায় না। এবার কথা কম বলে রান্নাঘরে যা। যা বলছি তা কর। দাঁতে দাঁত চেপে কথাগুলো বলল। আমিও নাচতে নাচতে রান্নাঘরের দিকে গেলাম, ঠিক সে সময় আমার ফোনটা বেজে উঠল। আমার বেস্টি, আমার জানেমান নীলু ফোন দিয়েছে। আমি তো ওর ফোন পেয়ে ওর সাথে কথা বলতে লাগলাম,
আর ডিমগুলো চামচ দিয়ে তুলে বাটিতে রেখে চলে এলাম। কিছুক্ষণ পর আমার মা জননী আমার নাম ধরে চিল্লাতে লাগল। মনে হলো বাড়িতে ভূমিকম্প শুরু হলো। আমি মাত্র একটু শুয়েছিলাম, লাফ দিয়ে উঠে দেখি মা আমার সামনে কোমরে কাছা মেরে এক হাত কোমরে দিয়ে দাঁড়িয়ে আছে। তার মুখখানি দেখে তো আমি ভয় পেয়ে গেলাম। কেমন চণ্ডীরূপ ধারণ করেছে। আমি ভয়ে শুকনো ঢোক গিলে জিজ্ঞেস করলাম, কি হয়েছে মা, তোমাকে এমন দেখাচ্ছে কেন? মা দাঁতে দাঁত চেপে বলল, তোকে আমি কি বলেছিলাম মনে আছে? আরে থাকবে না কেন, তুমি তো বলেছিলে ডিমগুলো নামিয়ে রাখতে, আর আমি নামিয়েও রেখেছি, তাহলে এত চেঁচামেচি কেন করছো বলো তো? মা এক কদম কাছে এসে আমায় বলল, ডিমও তো নামিয়ে রেখেছিস, তাহলে চুলা কেন বন্ধ করলি না, গাধা মেয়ে? তোর জন্য আমার নতুন পাতিলটা পুড়ে ছারখার হয়ে গেছে, জানিস? দেখো মা, প্রথমত আমি গাধা না, গাধী হতে পারি। আর দ্বিতীয়ত তুমি আমাকে চুলা বন্ধ করতে একদমই বলনি, শুধু পাতিল থেকে ডিমগুলো তুলে রাখতে বলেছ। আমি তো শুধু তোমার কথা রেখেছি, এতে আমার কি দোষ? তোর কি দোষ? ও আচ্ছা, তোর কি নিজের জ্ঞান বুদ্ধি নেই বলতো? নিজের বুদ্ধিটাকেও একটু খাটা, তা না হলে ঝং ধরে যাবে। উফ মা, যাও তো ঘুমাতে দেও, কত সুন্দর স্বপ্ন দেখছিলাম, তুমি এসে সব গুড়েবালি করে দিল। কি আমি এসে তোর স্বপ্নের গুড়েবালি করে দিয়েছি? দাঁড়া, বুঝছি তুই এভাবে ভালো হবি না, তোকে এখন থেকে উঠতে বসতে মাইর দিতে হবে। আজ তো তোকে আমি, মা একটা খুরচুন নিয়ে আমাকে মারার জন্য ছুটে এলে, আমিও দৌড়ের উপর থাকি। এমন সময় রায়হান ভাইও অফিস থেকে বাসায় এসে পড়ে। আমাকে আর মাকে এভাবে দৌড়াতে দেখে বেচারা কিছুক্ষণ শোকরের মধ্যে ডুবে থাকে। আমি রায়হান ভাইয়ের পিছনে লুকিয়ে পড়ি। মা রায়হান ভাইকে সরতে বলে, না ভাইয়া, তুমি এক কদমও সরবে না, দেখো মা আমার সাথে সৎ মায়ের মতো ব্যবহার করছে। রায়হান ভাই মাকে ইশারা করে জিজ্ঞেস করে, কি হয়েছে? মা রায়হান ভাইকে সব বলে। এরপর রায়হান ভাই আমার হাতটা ধরে সোফায় বসিয়ে নিজেও আমার পাশে বসে। দেখ তিশা, ব্যাপারটা তুই যত ছোট করে দেখছিস ও তো ছোট না, একটা পাতিলা পুড়েছে, এতে কোনো সমস্যা নেই, কিন্তু যদি আগুন লেগে যেত তখন কি হতো? মা ছিল বলে বেঁচে গিয়েছিস, তা না হলে তুই তো যেই ঘুমে থাকিস সব পুড়ে ছারখার হয়ে গেলেও খবর থাকত না। ঠিক বলছি। আমি মাথা নেড়ে হা বললাম, আসলেই একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত। আমার মাথাটা আসলেই মোটা। সেদিন রায়হান ভাইয়ের কথাগুলো আমি বুঝতে পেরেছিলাম। হঠাৎ মায়ের চিল্লানিতে আমার ধ্যান ভাঙল। তিশা উঠো, তাড়াতাড়ি রেডি হয়ে নে। আমিও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। সব কিছু নিয়ে বের হব, এমন সময় ফোনটাতে টুটু করে মেসেজ আসলো। টাইম দেখে নিলাম, হাতে কিছু সময় আছে, তাই মেসেজটা ওপেন করলাম। হ্যালো জানপাখি, শুনেছি তুই নাকি বড় হয়ে গিয়েছিস। তাহলে কি আমি ধরে নেব এখন তুই আর চকলেটের জন্য বায়না করিস না, উল্টাপাল্টা কথা বলে কারো মেজাজ গরম করিস না। কখন যে বোকা বোকা কাজ করিস তুই নিজেই জানিস না, তাহলে কি এসব ছেড়ে দিয়েছিস? যদি ছাড়িস তাহলে বলবো আমার পাখিটি বড় হয়ে গিয়েছে। আচ্ছা, এখন কি শাড়ি পরতে পারিস? জানিস তোকে শাড়িতে দেখা আমার খুব শখ। কিন্তু দেখ, তোকে শাড়িতে কেন চোখেও দেখতে পাই না এখন আমি। তুই কি জানিস পাখি, আমার মন পাখিটা তোর জন্য ছটপট করে। তোকে দুচোখ ভরে দেখার জন্য আমার চোখ দুটো শুধু তোকে খুঁজে। আমার এই অপেক্ষার প্রহর যেন শেষই হচ্ছি না। কবে শেষ হবে বলতো, আমি যে আর পারছি না। তিশা মেসেজটা পড়ে ফোনটা রেখে চলে গেল। গত 2 বছর ধরে প্রতিদিন এমন অনেক মেসেজ আসে তিশার কাছে,
আর মেসেজ করা ব্যক্তিটাকেও তিশা জানে। জানে বললে ভুল হবে, শুধু চিনে। তাই মেসেজ পড়ে কেমন অনুভূতি হওয়া উচিত ও জানেই না। যে মানুষটিকে গত 4 বছরের উপর হলো চোখে দেখে না, সে মানুষটির প্রতি তার ভালোবাসার অনুভূতি কেমন হওয়া দরকার। ভালোবাসা কি তখন তো ও জানতই না, যখন এই মানুষটি ওর জীবনের সাথে নিবিড়ভাবে জড়িয়ে পড়ল। আর এখন যখন বুঝে, সে তো অনেক দূরে, আর তার দূরে থাকাই আমার জন্য ভালো। তিশা নিচে এসে দেখে নিশি দাঁড়িয়ে আছে। নিশির সামনে গিয়ে, চল, দেরি হয়ে যাচ্ছে। নিশি একটু বাড়ির দিকে উকি দিয়ে বলতে লাগল, চল। গাড়ির দরজা খুলতে যাবে, ঠিক সে সময় রায়হান বের হল, ফর্মাল ড্রেসআপে, কাঁধে একটা ব্যাগ। বাইকে বসে কখন ধরে হর্ন বাজাচ্ছে, কিন্তু বেচারি নিশি পথ আটকিয়ে দাঁড়িয়ে আছে, ওর কোনো খবর নেই। আমি জানি রায়হান ভাইয়া এখন রেগে যাবে, আর বেচারিকে অনেকগুলো কথা শোনাবে। তাই পরিস্থিতি সামাল দিতে আমি নিশিকে টেনে রায়হান ভাইকে পথ করে দিল। দেখা হয়ে গেলে গাড়িতে উঠে পড়ুন ম্যাডাম, আপনার ক্রাশ চলে গেছে। কি যা তা বলছিস? আমি তো। থাক, আর বলতে হবে না। আমি জানি আমার ভাইটা অনেক হ্যান্ডসাম, তাই এভাবে ক্রাশ খাওয়াটা স্বাভাবিক। তাই নাকি? তাহলে তুই আমার ভাইয়ের উপর ক্রাশ কেন খেলি না? সে তো তোর রায়হান ভাইয়ের থেকেও বেশি হ্যান্ডসাম, ডেসিং। আর সবথেকে বড় কথা, তোর জন্য পাগল। তাহলে তুই আমার ভাইকে বাস কেন মারিস বলতো? বেচারা তোর জন্য কত দূরে পড়ে আছে। ক্রাশ খাওয়ার জন্য ব্যক্তিটাকে চোখে দেখতে হয়, বুঝলি? আর তোর ভাই 4 বছর ধরে কারো নড়ে আসছে না, তাহলে ক্রাশ কিভাবে খাই বলতো? আমার তো শুধু তার রাগগুলোর কথাই মনে আছে। সে রাগলে সামনে থাকা ব্যক্তিটাকে ধ্বংস করে দেয়, একটি বারও ভাবে না। এমন মানুষের থেকে দূরে থাকা স্বাস্থ্যের জন্য ভালো। আচ্ছা, দেখবনি, একবার ভাইয়া আসুক, ভাইয়ার সামনে বলিস তোর এই বড় বড় কথা। কেন? আমি কি ভয় পাইনি তোর ভাইকে? মনে রাখিস, আমার নামও তিশা। তোর ওই ভাইকে আমার থেকে দূরে থাকতে বলবি, তা না হলে পচা পানিতে এমন চুবান চুবাবো, 10 দিন গোসল করলেও শরীর থেকে গন্ধ যাবে না। আচ্ছা, দেখবনি। এখন নামেন গাড়ি থেকে, কলেজে এসে পড়েছি। ইচ্ছেগুলো কখনো কখনো কি অদ্ভুত হয়, তাই না? যেমন আজ ইচ্ছে করল, রাতের আধারে মেঘকে উকি দিয়ে যে এক ফালি চাঁদ দেখা দিচ্ছে, তাকে মুগ্ধ নয়নে দেখার। আমি কোনো জ্যোতির্বিদ নই যে চাঁদকে দেখে ভবিষ্যৎবাণী করব। আমার কাছে চাঁদ মানে এখনো রূপালী থালার মতো, যার স্নিগ্ধ পবিত্রতায় আচ্ছন্ন গোটা সৃষ্টি। কলমে ইয়াসমিন তানিয়া। বারান্দায় রাখা দোলনায় বসে কানে হেডফোন লাগিয়ে মনের আনন্দে গান শুনছি, আর হাতে রাখা ডেরি মিল্ক চকলেটটা খেতে খেতে ভেবে চলছি এমন হাজারো উদ্ভ্রান্ত সব কথা। আজ অনেক দিন পর পূর্ণিমা দেখব বলে বসে আছি। মনটা আজ আমার ভীষণ অস্থির, ভীষণভাবে বিরক্ত আমি। আর এর কারণ একজনই, আর সে হল ওয়ান অনলি মিস্টার জিসান। আজ সারাদিন চলে গেল, কিন্তু জিসানের কোনো মেসেজ আসেনি। 2 বছরের মধ্যে এমন ঘটনা এই প্রথম হল। আমাকে জ্বালানোর এক অদ্ভুত ব্যবস্থা তার মনে হচ্ছে। আমার হাতের ফোনটি আমার এসএসসি পরীক্ষার পরপরই জিসানের পরিবার থেকে উপহার হিসেবে পেয়েছিলাম। ফোনটা খুব দামি ছিল, তাই প্রথমে উপহারটি নিতে একদমই মন সায় দেয়নি। কিন্তু জিসানের মা রাবেয়া আন্টির কারণে অনিচ্ছা সত্ত্বেও না নিয়ে পারলাম না। কারণ আমাকে উনি অনেক আদর করে, একদম মেয়ের মতো করে। কিন্তু আমি খুব ভালো করেই জানি উপহারটা আন্টি নিজের হাতে দিল, ও উপহার দেওয়ার মালিক অন্য কেউ। আর আমার সন্দেহই ঠিক ছিল। সেদিন বাসায় এসে মোবাইলটা অন করার সাথে সাথে একটা মেসেজ আসে আমার ফোনে। কংগ্রাচুলেশন জান,
অনেক অনেক শুভেচ্ছা আমার পিচ্ছি পাখিটাকে। জীবনে আরো এক ধাপ এগিয়ে আসলি তুই আমার কাছে। তোকে পাবার অপেক্ষাটাও কিছুটা কমে আসলো আজ। আমি জানতাম আমার জানপাখিটা এভাবেই একদিন অল্প অল্প করে আমার দিকে এগিয়ে আসবে। এখন হয়তো পাখিটা আমার কিছুটা হলেও বড় হয়েছে। এখন তো আমায় একটু বুঝার চেষ্টা করবি, নাকি এখনো আগের মতো বাচ্চামি করে আমাকে ভুলে যাবি? এমন করার চিন্তাও করিস না পাখি। তাহলে পথভোলা পাখিকে আমি নীড়ে বেঁধে রাখব। তখন কিন্তু তোর জন্য ভালো হবে না। কারণ আমার মনটা আজকাল ভীষণ বেহায়া হয়ে যাচ্ছে জানিস, তোকে দেখার জন্য, একবার হাত দিয়ে তোকে একটু ছোঁয়ার জন্য, তোকে শক্ত করে আমার এই সিক্ত বুকে একটু জড়িয়ে ধরার জন্য। জানিস পাখি, আজ আমি ভীষণ ক্লান্ত। এখন তোর কাঁধে মাথা রেখে ক্লান্তগুলো দূর করার জন্য তোকে খুব প্রয়োজন। রাতে শান্তির একটু ঘুমানোর জন্য তোকে খুব প্রয়োজন। আমার এই প্রয়োজনগুলো বক্সে বন্ধ করে রেখেছি, যাতে আমি পাগল না হয়ে যাই। একদিন তোর সামনে আমার এই প্রয়োজনের বক্সটা খুলব, আর এক এক করে সব অপূর্ণ ইচ্ছাগুলো তোকে দিয়ে পূর্ণ করাব। মনে রাখিস। শোন, তোর পিঠের মাঝবরাবর তিলটা আজকাল আমাকে খুব জ্বালাচ্ছে জানিস। সাবধান করে দে, ওই বেহায়া তিলকে আমার ঘুমে যেন বারবার এসে না জ্বালায়। তা না হলে আমি এসে ওকে পুড়িয়ে ফেলব। কারণ আমি পুড়ছি, ভীষণভাবে পুড়ছি। মনে রাখিস আমার দহনে তোকেও আমি একদিন পুড়াব। আমি তোর থেকে অনেক দূরে আছি বলে মনে করিস না। কারণ আমি তো তোর ছায়া হয়ে তোর সাথে চলি, তোর অতটাই কাছে, ঠিক হৃদয়ের পাশে। সেদিনের এই অদ্ভুত মেসেজটাও আমাকে জিসানি পাঠিয়েছিল। কি অদ্ভুত মানুষ মাইরি! মেসেজের ভেতরেও আমাকে ভয় দেখায়। মেসেজটা পড়ে আমি দুদিন শকরের মধ্যে ছিলাম। মনে করতে লাগলাম, সে কখন, কিভাবে আমার পিঠের তিলটা সম্পর্কে জানতে পারল। ব্যাপারটা সত্যিই লজ্জাজনক। তার মানে ছেলেটি কতটা খুঁটিয়ে খুঁটিয়ে আমাকে লক্ষ্য করে, ভাবতেই শরীরে শিহরণ বয়ে গেল সেদিন আমার। এভাবে প্রতিদিন তিশাকে মেসেজের মাধ্যমে নিজের মনের অনুভূতিগুলো প্রকাশ করত জিসান। কারণ তিশা এই 4 বছরে একটি বারো ফোনে জিসানের সাথে কথা বলেনি। আর বলবে বা কেন? সে মানুষটিকে দেখলে তিশার ভয় হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, কথা বলতে গেলে গলা মনে হয় কেউ চেপে ধরে রাখে। সে মানুষটি থেকে দূরে থাকাই ভালো মনে করে তিশা। কিন্তু তিশা জানেই না তিশার এই দূরে থাকাটা জিসানের ভেতরের যন্ত্রণাটা আরও অনেক বাড়িয়ে দিচ্ছে দিনকে দিন। আর তিশাকে দিয়েই একদিন জিসান তার সব যন্ত্রণাগুলো দূর করবে। হঠাৎ কারো কণ্ঠে তিশার ঘোর কাটল। পাশে তাকিয়ে দেখে রায়হান ভাই নিষ্প্রভ চাহনিতে তিশার দিকে তাকিয়ে আছে। তিশা কিছু বলবো তার আগেই বলতে লাগল, তুই নাকি আজ কোচিং মিস করেছিস। কথাটা কি সত্য? তিশা হেডফোনটা কান থেকে খুলে কিছুক্ষণ ভাইয়ের দিকে ফ্যালফ্যালিয়ে তাকিয়ে থেকে বুঝার চেষ্টা করল ব্যাপারটা। ওর বিস্ময়ের ঘোর কাটতে কিছু প্রহর সময় লেগে গেল। কি হলো, কথা বলিস না কেন? রায়হান বিরক্ত কণ্ঠে আবারও জিজ্ঞেস করল। আচ্ছা, তুমি কি করে এসব জানলে? আর তোমাকে আমার সম্পর্কে এত ইনফরমেশন দেয় কে আজকাল? সত্যি করে বলো তো। সেটা তোর না জানলেও চলবে। আগে আমি যা জানতে চাইছি সেটা বল। রায়হান এবার কিছুটা গম্ভীর হয়ে বলল। ঠিক শুনেছ। চকলেট খেতে খেতে বলল তিশা। রায়হানের গম্ভীরতা একটু আমলে নিল না তিশা, বরং ভাবখানা এমন ভীষণ বিরক্ত ও। কারণ ও কোনো কিছু লুকিয়ে করতে পারে না। ভাই নামক মানুষটি কিভাবে যেন সব জেনে যায়, যার রহস্য তিশা আজও বের করতে পারেনি।
কেন? রায়হানও বিরক্ত তিশার এমন উদাসীন ব্যবহারে। মেয়েটি যেন কোনো কিছুতেই সিরিয়াস হতে পারে না। স্যার ছুটি দিয়ে দিল, আমি কি করব? তাই নাকি? কিন্তু কোনো খুশিতে এমন মহৎ কাজের উদ্যোগ নিল শুনি। তিশা আচানক বসা থেকে উঠে এক পিস চকলেট ভাইয়ের মুখে পুড়ে হাসতে হাসতে বলল, স্যারের বউয়ের বাচ্চা হয়েছে। নেও, এই খুশিতে একটু মিষ্টি মুখে নেও। রায়হান বিস্ময়ে বিমূঢ়। কি বলে মেয়েটি? মুখের চকলেটটি কোনো রকম শেষ করে তিশার দিকে তাকিয়ে বলে, তোর স্যারের বয়স তো মিনিমাম 40-45 হবে। তাহলে এখন বাচ্চা মানে? কিভাবে সম্ভব? ভাইয়ের কথা শুনে তিশা অবাক চোখে তাকাল। কণ্ঠ স্বাভাবিক রেখে বলল, ও মা, স্যারের বয়স হয়েছে বলে কি হয়েছে? বাচ্চা তো আর উনি জন্ম দেয়নি, দিয়েছে উনার বউ। আর উনার বউয়ের বয়স তো কম, তাহলে এতে অবাক হবার কি আছে? আমার মনে হয় অতিরিক্ত চাপে তোমার আসলেই মাথার তার সব ছিঁড়ে গেছে। কেমন উদ্ভট প্রশ্ন করো আজকাল। আর বলো, আমাকে গাধি। উহু। কথার পরিপ্রেক্ষিতে রায়হান আর কিছু বলার ভাষা খুঁজে পেল না। কারণ জানে এই মেয়েটা কথা ঘুরাতে পটু। কথার জালে ওকেই ফাঁসিয়ে দিবে। রায়হান চলে যাওয়ার পর তিশা আবারও চকলেট খাওয়াতে মনোযোগ দিল। তবে বোনকে একটু না জ্বালালে ওর যে পেটের ভাত হজম হবে না। তাই দরজার কাছে গিয়েও থেমে গেল। পিছনে একটু ঘুরে তিশার দিকে তাকিয়ে বলল, এত চকলেট খাইস না গাধি, একদিন সত্যিই ফেটে যাবি। রায়হানের কথা শুনে তিশার ভীষণ রাগ ওঠে। ভাই যাওয়ার সাথে সাথে তাই ঠাস করে দরজাটা লাগিয়ে দিয়ে মুখ গোমরা করে বসে পড়ে বিছানায়। এমনই একজনের কারণে মেজাজ আজ চরম রূপে গরম হয়ে আছে। তার উপর ভাইয়ের এসব কথা আগুনে ঘি ঢালে। তিশা মনে মনেই আওড়াতে লাগল, এখন কি আমি একটু শান্তিমতো চকলেটও খেতে পারব না? যত্ত সব। তিশার রুম থেকে হাসতে হাসতে বের হয়ে হাতে থাকা ফোনটি কানে নিয়ে ধরল রায়হান। ফোনটি আগের থেকেই রিসিভ করা ছিল। ফলে এতক্ষণের সকল কথোপকথন ফোনের ওপর পাশের মানুষটি নির্বিঘ্নে সব শুনতে পারছিল। রায়হান বলল, শুনতে পেয়েছিস? ওর বাহানার শেষ নেই। আর এটাকে তুই পিচ্ছি বলছিস? শয়তানের খুঁটা হয়েছে। দিনকে দিন ওর বান্দরামি বেড়েই যাচ্ছে। আমাকে কিভাবে বোকা বানালো দেখলি? দোস্ত একে আর একা সামলাতে পারবো না। তুই তাড়াতাড়ি আয়। ফোনের ওপর পাশ থেকে এতক্ষণ রায়হান ও তিশার কথাগুলো শুনছিল জিসান। তিশার কথা শুনে না হেসে পারল না। তাই রায়হানকে আশ্বাসের স্বরে বলল, তুই চিন্তা করিস না, ওকে কিভাবে লাইনে আনতে হয় আমি ভালো করেই জানি। তুই কেবল ওর একটু খেয়াল রাখিস। কথা শেষ করে ফোনটা কেটে দিল জিসান। আজ 4 বছর ধরে জিসান প্যারিস শহরে বসবাস করছে। 3 অক্ষরের একটি ছোট শব্দ প্যারিস। তবে এর মাঝে লুকিয়ে আছে সীমাহীন ভালোবাসা, হাজারো অনুভূতি আর শত শত স্বপ্ন পূরণ করার ক্ষমতা, সব গুণাগুণ মিলিয়ে প্যারিসকে তাই ভালোবাসার শহর বলা হয়। যদি প্রশ্ন করা হয় পৃথিবীর সবথেকে ভালোবাসাময় ও রোমান্টিক শহর কোনটি, বিনা দ্বিধায় মুখে এসে পড়বে প্যারিস। এই শহরটি কারো কাছে আলোর শহর, আবার কারো কাছে ভালোবাসার শহর। কিন্তু জিসানের কাছে তো এই শহরটিকে অভিশপ্ত শহর বলে মনে হয়। কারণ এই শহরে এসে ও ওর ভালোবাসার মানুষটি থেকে এত দূরে। তবে অনেকে মনে করে খুব ভাগ্যবান মানুষ হলে নাকি প্যারিস শহরে যেতে পারে। কিন্তু জিসান নিজেকে ভাগ্যবান মনে করে না। কারণ এমন রোমান্টিক জায়গায়ও জিসানের ভালোবাসার মতো কেউ নেই।
তবে মনে সুপ্ত আশা একদিন এই রোমান্টিক শহরে ভালোবাসার মানুষটির হাত ধরে হাঁটার। সেদিন রাগটাকে যদি নিয়ন্ত্রণ করা যেত, তাহলে আজ এই শহরে নিজেকে একা মনে হতো না জিসানের। কলমে ইয়াসমিন তানিয়া। সেদিনের রাগের মাথায় করা ভুলটার কারণ আজ ও তিশার থেকে এতটা দূরে। এক প্রকার বাধ্য হয়েই সেদিন দেশটা ছাড়তে হয়েছিল। তা না হলে নিজের জীবনের সাথে সাথে রায়হানের জীবনের সংকটও বেড়ে যেত। আর তিশাকে হয়তো সারা জীবনের জন্য হারাতে হতো। কিন্তু এখন আর কোনো বাধা নেই। তিশাকে পাবার পথে এখন যে বাধাই আসুক তার জন্য জিসান এখন একাই যথেষ্ট উপচে ফেলার জন্য। কারণ গত 4 বছরে জিসান নিজের যোগ্যতায় অনেক কিছু হাসিল করে নিয়েছে, তাই তো এখন জিসানকে কেউ বাধা দেওয়ার সাহস পাচ্ছে না দেশে আসার জন্য। জিসান আনমনে আওড়াতে লাগল, আমি আসছি জান, তোর কাছে। তোর এতটা কাছে, যেখানে তোর নিঃশ্বাসের শব্দগুলোও আমি শুনতে পাব। অনেক পালিয়েছিস, অনেক জ্বালিয়েছিস, এবার তোকে ধরা দিতেই হবে এই জিসানের বাহুডোরে। যেখান থেকে তুই চাইলেও মুক্তি পেতে পারবি না। অনেক উড়েছ, জান। আমি আসছি তোমার পাখাগুলো কেটে আমার খাঁচায় প্রবেশ করাতে। আমি আসছি। দেয়ালে টাঙানো তিশার একটি ছবির দিকে তাকিয়ে কথাগুলো বলছে জিসান। ঠোঁটে তার বাঁকা হাসি। আজ ছুটির দিন, তাই সবাই সকালের নাস্তা একসাথে করতে বসেছে। নাস্তার মাঝেই তিশার বাবা সকলকে উদ্দেশ্য করে বলল, তোমাদের সবার শপিং শেষ হয়েছে নাকি আরও বাকি আছে এখনো? কিছু বাকি থাকলে তাড়াতাড়ি সেরে নেও, আর কিন্তু বেশি সময় বাকি নেই। একদিন বাদেই আমাদের রওনা দিতে হবে। হঠাৎ তিশা বলল, মা, নিশি ও নীলুকে নিয়ে যেতে পারি আমাদের সাথে? তুমি তো জানো ওদের ছাড়া আমার একদম ভালো লাগে না। নিশির পুরো পরিবার যাচ্ছে তিশা। রূপক তাদেরকেও ইনভাইট করেছে। তুই শুধু নীলুকে জিজ্ঞেস করিস ও আমাদের সাথে যাবে কি না। যাওয়ার ইচ্ছা থাকলে কালই ব্যাগ প্যাকিং করে আমাদের বাসায় চলে আসতে বলিস। ওকে, মা। থ্যাংক ইউ বলেই তিশা খুশি হয়ে নাস্তা না করেই চলে গেল নীলুকে ফোন দিতে। আরে তিশা, নাস্তা তো করে যা। এই মেয়েটাকে নিয়ে আর পারছি না। দিন দিন বড় হবার বদলে ছোট হয়ে যাচ্ছে। মা, বাদ দেও তো। একদিন ঠিক হয়ে যাবে। আমার কথা শুনো একটু। আমি কাল তোমাদের সাথে আসতে পারবো না। হাতে কাজ আছে। তবে কাজ শেষ করেই চলে আসব পরের দিন। আচ্ছা, ঠিক আছে। তুই বরং রূপককে ফোন করে বলে দিস। তা না হলে আবার রাগ করবে ছেলেটা। হুম। রায়হান ও সায় দিল। কলেজ শেষে তিশা ও নীলু কথা বলতে বলতে নীলুদের বাসার দিকে যাচ্ছিল। কারণ নীলুকে নিয়ে আবার ওকে বাসায় যেতে হবে। পথিমধ্যে হঠাৎ পথ আগলে সামনে দাঁড়ায় আবির। আবির হল নীলার কাজিন। আবির এসেই প্রশ্ন করে, হায় তিশা, কেমন আছো? তিশাও হাসি মুখে জবাব দেয়, হ্যালো আবির ভাইয়া। আমি ভালো, আপনার খবর কি? ও তিশা, তোমাকে না কতবার বললাম এসব ভাইয়া টাইয়া একদম বলবে না আমায়। ভালো লাগে না শুনতে। ইউ নো ওয়ার জাস্ট ফ্রেন্ডস, সো ওয়াই কল আ ব্রাদার। তিশা আবিরের কথা শুনে মনে মনেই বলতে লাগল, আরে আবাল মানুষ, তোর ভালোর জন্যই বলছি। তুই যদি জানতি, আমার আশেপাশে হিডেন ক্যামেরা আছে, যা শুধু আমাকে নজরে রাখার জন্য। সেই ক্যামেরায় তুই বন্দী হলে এই সুন্দর চেহারা আফ্রিকার বান্দরের মতো হয়ে যাবে। তখন আমি কেন, কোনো মেয়েই আর তোকে দেখে পাগল হবে না। তোকে তখন চিড়িয়াখানায় রাখতে হবে। তিশা, কি এত ভাবছ? তিশাকে অন্যমনস্ক হতে দেখে আবির জিজ্ঞেস করল। কিছু না, আসলে। বাদ দেন, আপনাকে না বলছি, এভাবে পাবলিক প্লেসে আমার সাথে কথা বলতে আসবেন না, ব্যাপারটা একদমই আমার পছন্দ না।
আর ভাইয়ার কানে গেলে আমার কপালে শনি নেমে আসবে। আরে এত ভয় পাও কেন? তোমার ভাইকে। আর এখন তোমার ভাই তো অফিসে, আমি জানি। তাহলে দেখার তো কোনো চান্সই নেই। সো নো টেনশন। আপনি বুঝবেন না এসব। এখন বলুন, কিছু বলার থাকলে। বলতে না, তোমাকে কিছু দিতে এসেছি। তাই নাকি? দেখো তোমার পছন্দের হোয়াইট রোজ। ওয়াও, থ্যাংক ইউ ভাইয়া, এগুলো আসলেই অনেক পছন্দ হয়েছে আমার। ওহো তিশা। আবার ভাইয়া? হে অবুঝ বালিকা, আমি হতে চাই তোমার সাইয়া, তুমি কেন ডাকো বারবার আমাকে ভাইয়া? আবির মনে মনে কথাটা বলছে। তিশার মুখে বারবার ভাইয়া ডাকটা ওর বুকে মনে হয় তীরের মতো বাজে। কারণ সে তো তার এই অবুঝ বালিকাটার প্রেমে পড়ে গিয়েছে। কিন্তু এই ভাইয়া ডাকটার কারণে তিশাকে তার মনের কথা বলতে পারছে না। তিশা যদি কিছু মনে করে। ভয় পায় আবির তিশাকে হারানোর। তিশা ফুলগুলো নিয়ে নীলুর সাথে চলে গেল, আর আবির নিরাশ হয়ে ওদের যাওয়ার দিকে তাকিয়ে রইল। আজ কিছু বলার ছিল আবিরের, কিন্তু আজও তার মনের কথা মনেই রয়ে গেল। রূপকদের গ্রামের বাড়ি আসতে আসতে তিশাদের রাত হয়ে গেল। জিসানদের পুরো পরিবারও এসেছে ওদের সাথে। জিসানের পরিবারে জিসানের বাবা তৌফিক আহমেদ, মা রাবেয়া বেগম, আর জিসানের বড় ভাই তাওহিদ এবং তার স্ত্রীর নাম তানজিলা। তাদের একটি মেয়ে আছে তারিন, বয়স মাত্র 3 বছর। আর আছে জিসানের একমাত্র বোন নিশি। আর এখন জিসান বাদে সবাই এখানে উপস্থিত। কারণ রূপকদার বিয়ে। রূপকদা হলো আমার কাজিন, আমার বড় চাচার ছেলে। সব আত্মীয় স্বজন দিয়ে বাড়িটা ভরপুর হয়ে পড়েছে। সবাই আপ্যায়নে ব্যস্ত জিসানদের পরিবারকে। আমি জার্নি করে খুব টায়ার্ড, তাই সুযোগ বুঝে রুমে চলে আসি আর ফ্রেশ হয়ে বিছানায় শরীরটা এলিয়ে দেই। তখনই ফোনের টুটু শব্দ, তা আমাকে খুব বিরক্ত করে তুলল। অনিচ্ছা সত্ত্বেও ফোনটা হাতে নিয়ে দেখি বড় বড় অক্ষরে লিখা, আই এম কামিং ব্যাক। মেসেজটা পড়ে তিশা বুঝতে পারল না কে, কারণ নাম্বারটা আননোন নাম্বার থেকে আসা। প্রথমে তিশা মনে করেছিল হয়তো জিসান পাঠিয়েছে, কিন্তু নাম্বারটা তো বাংলাদেশের। তাহলে কে আমাকে এমন উদ্ভট মেসেজ পাঠালো? ভোরের প্রথম প্রহরেই চারদিক থেকে আসা পাখির কিচিমিচির শব্দ কর্ণকুহরে এসে বাড়ি দিয়ে যাচ্ছে। অদ্ভুত প্রশান্তিতে ভরে যাচ্ছে আমাদের মন শরীর। কারণ এমন ঘটনা সচরাচর ঘটে না শহরের মানুষের ক্ষেত্রে। তারা তো অভ্যস্ত গাড়ির হর্ন বা অ্যালার্ম, ঘড়ির টোটো শব্দ শুনে নিদ্রা থেকে জাগার। মজার বিষয় হল, নানা ধরনের পাখির সমাহারের কারণে এই গ্রামটি পাখি গ্রাম হিসেবেও পরিচিত লাভ করেছে। তাই তো এই গ্রামের মানুষের ঘুম ভাঙ্গে পাখির কিচিমিচির শব্দে। তবে আজ পাখি না মানুষের কোলাহলে ঘুম ভেঙেছে আমার। বিয়ে বাড়ি বলে কথা। আশ্চর্য হবার কিছুই নেই। সকালের প্রথম প্রহরেই সবাই জেগে উঠেছে। আর তাদের কোলাহলে আমার নিদ্রাও দৌড়ে পালালো কোনো এক অচিনপুরে। নিদ্রা থেকে উঠে সোজা রূপকদাদের বাড়ির ছাদে এসে দাঁড়িয়েছি। রূপকদাদের গ্রামটা অনেক সুন্দর। চারদিকে সবুজের মেলা, ধানের মাঠ, পাশে কলাগাছ, এসবই চোখে দেখার মতো। বাড়ির পিছনে বেশ কিছু নাম না জানা গাছ আছে। ছোটখাটো জঙ্গলের মতো লাগে আমার। এই গ্রামে একটা শুটিং স্পটও আছে। প্রতি মাসে কোনো না কোনো নাটক বা সিনেমার শুটিং নাকি চলতেই থাকে। অনেক মানুষ তখন সেখানে ভিড় জমায় পর্দার সে সব নায়ক নায়িকাদের দেখার জন্য। এখানে আসার পর কাল থেকে রূপকদার সাথে আমার একবারও দেখা হয়নি। আজও নাকি সকাল সকাল বের হয়ে গিয়েছে কোনো স্পেশাল গেস্ট আসবে বলে তাকে রিসিভ করতে।
হঠাৎ নিশি ও নীলা দুজনে নিশ্চুপে এসে আমার ভাবনার মাঝেই পিছন থেকে জড়িয়ে ধরে। ওদের এমন আচানক আসার দরুন আমি প্রথমে ভয় পেয়ে যাই। বেয়াদবের গুষ্ঠি, এভাবে কেউ কাউকে ভয় দেখায়? তিশা ছদ্ম রাগ দেখিয়ে বলল। কেন? এখানে ভয় পাওয়ার কি আছে? আর আমরা যে জলজ্যান্ত দুজন মানুষ নিজের পায়ে হেঁটে আসলাম তুই বুঝতে পারিসনি? কার চিন্তায় এত বিভোর ছিলি? নিশি এক ভ্রু উঁচু করে সন্দেহ নজরে তাকাল। তিশা আনমনে বলল, চিন্তা না। তবে কেমন জানি অদ্ভুত একটা ফিলিংস তারা করছে মনে সকাল থেকে। বুঝতে পারছি না কেন। খুব অস্থির লাগছে। তাই নাকি? এই তুই আবার আমার ভাইকে স্মরণ করেছিস না তো? তিশা বিরক্ত চোখে তাকাল। এমন কোনো কিছুই ওর মনে নেই। তাই সরল বাক্যে বলল, তোর কি মাথা খারাপ হয়েছে নিশি? আমি আবার উনাকে স্মরণ করব? আমার কি আর কোনো কাজ নেই? আমি তো পারলে তোর ওই উগান্ডা ভাইকে আফ্রিকার জঙ্গলে পাঠিয়ে দিতাম। কেন রে? এমন বলিস কেন? কি করেছে ও? তুই কিন্তু মোটেও অস্বীকার করতে পারবি না ভাইয়া যে তোকে অনেক ভালোবাসে। মনে আছে 4 বছর আগে তোকে হারানোর ভয় কি কাজটা না করল? আর তোর ভালোর জন্যই সবকিছু ছেড়ে কত দূরে গিয়ে পড়ে আছে এখন। আমাদের ছেড়ে গিয়ে কিন্তু ভাইও কষ্টে আছে জানিস। 4 বছরের উপর হয়েছে ভাইকে আমরা কেউ চোখে দেখি না। নিশি কিছুটা আহত স্বরে কথাটা বলল। তিশার খারাপ লাগল নিশির মলিন মুখটা দেখে। ও এভাবে বলতে চায়নি, কিন্তু ভুলবশত মুখ দিয়ে বের হয়ে গেল। আর বলার পর কিছু করণীয় ছিল না। তিশা নিশির হাতটা ধরে, আমি দুঃখিত নিশি। আমি এভাবে বলতে চাইনি। আমি জানি তুই উনাকে খুব ভালোবাসিস আর খুব মিসও করছিস। কিন্তু আমি কি করব তুই বলে দে। উনি তো চলে গিয়েছে, কিন্তু আমাকে একা রেখে যায়নি। আমার চারপাশে নিজের একটা অদৃশ্য জাল বুনে গিয়েছে। আর সেই জাল থেকে নিজেকে না মুক্ত করতে পারছি, না শান্তিতে থাকতে পারছি। দেখিস না, তোর ওই যমরাজ ভাইয়ের জন্য তো মরতে গেলেও শান্তিমতো মরতেও পারব না। নিশি নিজের মন খারাপ ভুলে স্বভাবসুলভ আচরণে ফিরে এসে বলল, আচ্ছা, এসব বড় বড় কথা না হয় ভাই এলে ভাইয়ের সামনেই বলিস। আবার ভয় পালিয়ে যাবি না তো? বলেই হা হা করে হেসে উঠল। তিশায় নিজের ভাবনায় অন্যমনস্ক হয়ে নিশির কাঁধে মাথা রেখে শুধাল, পালাতে চাইলে কি তোর ভাই পালাতে দিবে? আমাকে মোটা দড়ি দিয়ে পারলে বেঁধে রাখবে। কোনো ভরসা নাই। সাইকো একটা। হুম, তা ঠিক বলেছিস। শুধু দোয়া করি ভাইয়ের রাগটা যেন আগের থেকে একটু কমে যায়, তা না হলে থাক তোকে বলে ভয় দেখাতে চাই না। নিশি মনে মনে ভাবছে। নিশি ও তিশা যখন কথা বলতে ব্যস্ত তখন নীলুর চোখ গেল গ্রামের সরু পথ দিয়ে আসা ব্ল্যাক রঙের বিএমডব্লিউ গাড়িটার দিকে। রূপকদের বাসার দিকেই আসছে গাড়িটি শো শো করে। চোখের পলকে গাড়িটি বাড়ির ভেতরেই প্রবেশ করতে দেখা গেল। কৌতূহলে নীলু তিশা ও নিশুকে ইশারা করে দেখালো আগত গাড়িটির দিকে। কে এসেছে এমন বিলাসবহুল গাড়িতে? তিশা ও নিশি দুজনেই পাশাপাশি ছাদে দাঁড়িয়ে আছে। তাদের দুজনের দৃষ্টি আপাতত বাড়ির ভেতরে প্রবেশ করা গাড়িটির উপর। কিন্তু প্রায় 5 মিনিট পার হয়ে যাওয়ার পরও গাড়ি থেকে কাউকে নামতে না দেখে তিশার মুখ জুড়ে বিরক্ততা ভর করল। দেখার ইচ্ছা উবে গেছে ওর এখন। তাই পাশ ঘুরে ছাদের কার্নিশে পিঠ ঠেকিয়ে বিরক্ত কণ্ঠে বলল, দেখ গিয়ে কোনো নবাবজাদা এসেছে আল্লাহই জানে। গাড়ি থেকে নামতে নাকি এত সময় লাগে? এখন কি তাকে পালকি দিয়ে নামানোর আমন্ত্রণ করতে হবে?
যত সব আজগুবি পাবলিকে ভরা দুনিয়ায়। তাই তো মনে হচ্ছে কে জানে কোনো লাট সাহেবের পদধূলি পড়েছে এই আঙ্গিনায়। নিশিও হেসে বলল। কিছু প্রহর বাদেই গাড়ির পিছনের দরজা খুলে রূপক বের হয়ে আসল। সামনে ড্রাইভিং সিটের পাশের দরজাটা খুলে নেমে আসলো রায়হান। হোয়াইট কালারের শার্টটিতে রায়হানকে যা লাগছে না। নিশি বেচারি তো চোখই সরাতে পারছে না। উফ! মুখ দিয়ে কেবল এই একটি শব্দই বের হল নিশির। আর চোখ দিয়ে যেন গিলে খাচ্ছে রায়হানকে। কিছুটা লাজুক স্বরে বলতে লাগল, দেখ আমার হিরো এসে পড়েছে। তিশা নিশির কাণ্ড দেখে হাসতে হাসতে সামনে তাকায়। আর সামনে তাকাতেই এবার যা দেখে তা দেখে বেচারির ছোট খাটো হার্ট ফেল হয়ে যাবার উপক্রম। সাথে সাথে মুখের হাসিটা উড়ে গেল। মনে হয় কেউ জোর করে মুখে তিতা করলা পুড়ে দিয়েছে ওর, ঠিক এমন লাগছে তিশাকে দেখে। কারণ ওর যমরাজ স্বয়ং ওর সামনে দাঁড়িয়ে আছে। এটা কি করে হলো? কেন হলো? কিভাবে হলো? এমন আবলতাবল বকতে লাগল মনে মনে তিশা। রায়হান নামার পরপরই ড্রাইভিং সিটের দরজা খুলে নেমে আসলো একটা সুদর্শন পুরুষ। ব্ল্যাক কালারের শার্ট পরনে তার। হাতাটা কনুই পর্যন্ত ভাঁজ করা। বুকের সামনের দুটো বোতাম খোলা, আর এতে পুরুষটির লোমে ভরা ফর্সা বুকটা কিছুটা উকি দিয়ে বের হয়ে এসেছে। হাতে ব্র্যান্ডেড ওয়াচ, আর তার সিল্কি চুলগুলো বাতাসের তালে তালে উড়ছে। মনে হয় খেলা করছে। চোখে সানগ্লাস, আর মুখে খোঁচা খোঁচা দাড়ি তার সুন্দর মুখটাকে যেন আরো বেশি আকর্ষণ করে তুলতে সাহায্য করছে। এ যেন একটা অ্যাটম বোমা। ক্রাশকেও খেতে না চাইলেও এই ব্যক্তিটাকে দেখে না খাওয়ার কোনো উপায় নেই। কিন্তু তিশা সে তো শকড। জিসান এতক্ষণ গাড়িতে বসে থেকে ছাদে দাঁড়িয়ে থাকা ওর তিশাকে পর্যবেক্ষণ করছিল। দীর্ঘ 4 বছর পর দেখল তিশাকে। জিসানের কাছে মনে হল ওর হার্টবিট দ্রুত গতিতে বেড়ে যাচ্ছে হঠাৎ। একে শান্ত করতে না পারলে হয়তো আজ ওর মৃত্যু নিশ্চিত। আর এটাকে শান্ত করার একমাত্র ওষুধ হল সামনে দাঁড়িয়ে থাকা সেই পিচ্ছি পরীটার কাছে। ভাবতেই ওর মুখে একটা হাসি খেলে গেল। দীর্ঘদিনের অপেক্ষার সমাপ্তি ঘটতে যাচ্ছে। আজকের পর থেকে ওর কাঙ্ক্ষিত মানুষটি কেবল ওর, আর কারো নয়। সেখানে কারো দখলদারি নিষেধ। ভাবনা শেষে জিসান নিজেকে সামলে গাড়ি থেকে নেমে দাঁড়াল। চোখের সানগ্লাসটা খুলে বুকের খোলা শার্টের সামনে রেখে ছাদের দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিল। জিসান ভাইয়া বলেই নিশি জোরেশোরে একটা চিৎকার দেয়। নিশির গগনবিদারী চিৎকারে তিশার ধ্যান ভাঙ্গতে যথেষ্ট ছিল। কিছু বুঝে উঠার আগেই নিশিকে দৌড়ে নিচে নামতে দেখা গেল। নিশি নিচে নেমে ছুটে গেল ভাইয়ের কাছে। আবেগে জিসানকে জড়িয়ে ধরে কেঁদে দিল মৃদু স্বরে। জিসানও এতদিন পর আদরের ছোট বোনটিকে কাছে পেয়ে কিছুটা আবেগপূর্ণ হয়ে পড়ল। এতক্ষণে বাড়ির সবার কানে পৌঁছে গেল জিসান এসেছে। তাই সবাই বাড়ির বাহিরে বের হয়ে এল দেখতে ঘটনা আসলে সত্য কিনা। এত বছর পর নিজের ছোট ছেলেকে দেখতে পেয়ে জিসানের মাও কান্না করে দিল। বাকি সবাই সারপ্রাইজ। আর সবাইকে সারপ্রাইজ দিতেই জিসানের এখানে না বলে আসার আয়োজন। শুধু রায়হান আর রূপক জানত জিসান আসবে। সবার সাথে কুশল বিনিময় করে জিসান। এরপর সবাই এক প্রকার টেনে বাড়ির ভেতরে নিয়ে গেল জিসানকে। আর জিসানের নজর তখনও বাড়ির ছাদে দাঁড়িয়ে থাকা হতবিহ্বল সেই যুবতীর দিকে। তিশা মনে হয় এখনো কোনো ঘোরের মধ্যে আছে। ভাবছে হয়তো দিবা স্বপ্ন দেখছে। কিন্তু কি ভয়ানক এই স্বপ্ন, এমন স্বপ্ন তো স্বপ্নেও দেখতে চায় না তিশা। হঠাৎ নীলুর ধাক্কায় সম্বিত ফিরল তিশার। তিশার অবস্থা দেখে নীলু প্রশ্ন করল,
কি রে, তুই এমন কাঁপছিস কেন? চল আমরাও নিচে যাই। জিসান ভাইয়া এসেছে তোকে সারপ্রাইজ দিতে। দোস্ত, তোর হিরোটা এত হ্যান্ডসাম কেন রে? আমি তো চোখই সরাতে পারছিলাম না তার থেকে। তিশার হঠাৎ রাগ উঠল নীলুর কথা শুনে। কেন? জানা নেই, তবে খারাপ লেগেছে এটা সত্য। তাই নীলুর দিকে খানিক রাগী চোখে তাকাতেই বেচারি ভয় পেয়ে জোড়সড় হয়ে দাঁড়ায়। মুখে বলে, আরে হিরো তো তোরই, আমাদের তো ভাইয়া লাগে। এখন চল নিচে যাওয়া যাক। তিশাকে এক প্রকার টেনে নিয়ে গেল। জিসান সোফায় বসে মাকে জড়িয়ে ধরে আছে, কারণ আন্টি এখনো কান্না করছে। এটা হয়তো আনন্দের কান্না। জিসান বরাবরই মায়ের আদরের সন্তান ছিলেন। ছোটবেলা থেকে ভীষণ জেদি টাইপের মানুষ ছিলেন তিনি। তার যেটা চাই তো চাই। নিজের পছন্দের জিনিসটিতে কারো স্পর্শ ও উনি পছন্দ করতেন না। মাঝে মাঝে আমার মনে হয় উনি একটা সাইকো। জিসানের বিদেশে যাওয়ার পর আন্টি অনেকদিন অসুস্থও ছিলেন। তাই তো আজ এত বছর পর ছেলেকে পেয়ে নিজেকে আর ধরে রাখতে পারছে না। জিসান কিছুক্ষণ চুপ থেকে এবার মায়ের পায়ের নিচে বসে মায়ের কোলে মাথা রাখল। উফ মা, এবার তো থামো। দেখো আমি এসে পড়েছি তোমার কাছে। আর কোথাও যাব না। তুমি কান্না বন্ধ করে আমাকে একটু আদর করে দেও তো। দেখো তোমার একটু আদর কত বছর ধরে পাই না। জিসানের মা সাথে সাথে জিসানের কপালে একটা চুমু দিয়ে দিল। ড্রয়িং রুমে বসে সবাই যে যার সাথে গল্প করতে ব্যস্ত। আর জিসান উনি তো তারিনকে কোলে নিয়ে সবার সাথে কথা বলছে আর চোখে বারবার আমাকে দেখছে। আর আমি পালানোর রাস্তা খুঁজছি। তখনই রায়হান ভাই আমাকে দেখেই হাত ধরে তার পাশে বসালো। আর এখন তো পালাতেও পারবো না। কিছুক্ষণ পর সব বড়রা যার যার কাজে চলে গেল। আশ্চর্যজনক বিষয় হল, জিসান সবার সাথে কথা বললেও আমার সাথে কোনো কথা বলেনি এখনো। এদিক দিয়ে ভয় আর টেনশনে আমার শরীর দিয়ে ঘাম ছুটছে। কারণ এই 4 বছর উনি হাজারবার চেষ্টা করেছে ফোনে একবার আমার সাথে কথা বলার। কিন্তু আমিই কোনো না কোনো বাহানায় তার ফোনটা পর্যন্ত রিসিভ করিনি। তাই উনি ভীষণ রেগে আছেন আমার উপর, আমি জানি। আমাকে তো যথারীতি হুমকিও দিয়ে দিয়েছে, যেদিন উনি দেশে আসবে সুদে আসলে সব নাকি তুলে নিবে। কি রে তিশা, তুই এত ঘামছিস কেন? রূপকদা প্রশ্ন করল। আমি ভ্যাবলার মতো কিছুক্ষণ তার দিকে তাকিয়েছিলাম। আসলে কি জবাব দিব এই মুহূর্তে ভেবে কুল পাচ্ছিলাম না। হঠাৎ মা সবাইকে নাস্তার জন্য ডাকতেই আমি হাফ ছেড়ে বাঁচলাম মনে হল। বাড়ির বড়দের নাস্তা অনেক আগেই হয়ে গিয়েছে, বাকি ছিল শুধু ছোটরা। রায়হান ও জিসান ভাইও নাস্তা করতে বসে গেল। রূপকদা আমাকে জিজ্ঞেস করল আমি নাস্তা করেছি কিনা। আমি মাথা নেড়ে না বলতেই উনি তার পাশের চেয়ারে বসার ইশারা করেন নাস্তা করার জন্য। জিসান ভাই আমার সামনের চেয়ারে বসেই নাস্তা করছিল। একবার তার দিকে দৃষ্টি পড়তেই বুঝতে পারি উনি তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকেই তাকিয়ে আছেন। তার চোখে চোখ পড়তেই আমি সাথে সাথে চোখ নামিয়ে ফেলি। এই চোখের চাহনি একদিন নিশ্চিত আমাকে খুন করে ফেলবে। কোনো রকম নাস্তা করে উঠে দাঁড়ালে সামনে মাকে দাঁড়িয়ে থাকতে দেখে কিঞ্চিত ভ্রুজগল কুঁচকে আসে। আমি কিছু বলবো তার আগেই মা দাঁতে দাঁত চেপে বলা শুরু করল, তিশা তুই এসব কি পরে ঢ্যাং ঢ্যাং করে ঘুরছিস বিয়ে বাড়িতে? মায়ের কথা শুনে নিজের দিকে একবার ভালো করে তাকালাম। সত্যি তো, আমি সালোয়ার, জামা, ওড়না 3 কালারের 3টা পরেছি। কাল এত বেশি টায়ার্ড ছিলাম যে ব্যাগ খুলে হাতে যা পেয়েছি তাই পরে নিয়েছি। আমি একটা জোরপূর্বক হাসি দেওয়ার চেষ্টা করলাম নিজের বোকামি লুকাতে। ছি,
কি লজ্জার ব্যাপার! সকাল ধরে আমি এসব পরেই ঘুরছি সারা বাড়ি। এমনই সবার সামনে এমন প্রশ্ন করে, মা আমার ইজ্জতের ফালুদা করে দিয়েছিল। তাতে আবার কিছুটা বরফ ঢেলে জমিয়ে তুলতে সাহায্য করল রায়হান ভাই। বলল, মা তোমার মেয়েকে দেখে মনে হচ্ছে এই বাড়ির কাজের লোক। দেখো না নিজের কি হাল করে রেখেছে, কেমন ফকিরের মতো আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। একটু চালডাল থাকলে দিয়ে একে আমাদের উদ্ধার করো। আমি অসহায়ভাবে দাঁড়িয়ে রায়হান ভাইয়ের কথাগুলো শুনছিলাম। কি অপমানটা না করছে আমায়! মাঝে মাঝে তো মনে হয় এটা কি সত্যি আমার ভাই, নাকি আমার বাপের দ্বিতীয় পক্ষের ঘরের ষড়যন্ত্র। ঘোর ষড়যন্ত্র চলছে আমার বিরুদ্ধে। হঠাৎ জিসানের দিকে আবারও চোখ পড়ে। উনি আমার দিকে স্থির দৃষ্টিতে এখনো তাকিয়ে আছে। এ তাকানোর কারণ আমি বুঝে উঠতে পারছি না। উনি এত শান্ত কেন? নাকি বিদেশে গিয়ে ভালো হয়ে গিয়েছে ব্যাটা? কিন্তু আমি ভুল ছিলাম, এই জন্মে উনি কোনো দিনও ভালো হওয়ার মানুষ নন। মাত্র শাওয়ার নিয়ে গোলাপি কালারের একটা সালোয়ার কামিজ পরে রুম থেকে বের হলাম। উদ্দেশ্য হল নিচের ড্রয়িং রুমে যাওয়া। সবাই আজ মেহেদি দিবে, তাই সেই নিয়ে আলোচনা চলছে নিচে। হঠাৎ কেউ আমার হাতটা ধরে হেঁচকা টানে রুমের ভেতরে নিয়ে গিয়ে দেয়ালের সাথে আটকে ফেলল। ভয় আমার প্রাণ যায় যায় অবস্থা। চোখমুখ খিচে মূর্তির মতো দাঁড়িয়ে থাকি। চিৎকার করতে গিয়েও চিৎকসর করতে পারলাম না, কারণ একটি শক্ত হাত আমার মুখটা চেপে ধরে আছে। মুখের উপর তার গরম নিঃশ্বাসের আভাস পেতেই চোখগুলো শটান করে খুলে ফেলি। আশ্চর্য না হয়ে পারলাম না সামনের মানুষটিকে দেখে, এত জিসান ভাইয়া। আমি শুকনো একটা ঢোক গিলি। সে এখনো আমার দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে। তবে এখন কিছুটা রাগের বহিঃপ্রকাশ ঘটছে তার ফর্সা মুখশ্রীতে। কিছু প্রহর যেতেই উনি মুখ থেকে হাতটা সরিয়ে ফেলল। আমি তখনও নিচের দিকে তাকিয়েছিলাম। বার কয়েক জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে কিছুটা ধাতস্থ করে নিলাম। বর্তমানে উনি আমার একদম কাছে দাঁড়িয়ে আছেন। আমাদের মাঝে হয়তো 1 ইঞ্চির মতো ফাঁক আছে। সচেতন নজরে আমাকে উনি উপর থেকে নিচ বরাবর ভালো করে দেখে নিলেন একবার। এরপর মুখের সামনে এসে পড়া ছোট ছোট চুলগুলো কানের পিছনে গুজে দিয়ে আরও একটু কাছ ঘেঁষে দাঁড়ালেন। মুখটা কানের কাছে এনে ফিচেল স্বরে বললেন, শরীরের দিক দিয়েই শুধু বড় হয়েছিস, বুদ্ধির দিক দিয়ে সেই আগের পিচ্ছি তিসাই রয়ে গেলি। কি রে? উনি এতটা কাছে আসায় আমার হৃদস্পন্দনের ক্রিয়াচক্র মনে হয় বন্ধ হয়ে যাচ্ছে। আর কিছুক্ষণ পর আমি নির্ঘাত মারা যাব। আমি কেমন দম বন্ধ হওয়ার অনুভূতিতে মরে যাচ্ছি। আকস্মিক উনি আমার কপালে শব্দ করে প্রগাঢ় একটা চুমো দিতেই আমার সর্বাঙ্গ কেঁপে ওঠে। উনি আবারও কানের কাছে মুখ নিয়ে বলে, অনেক জ্বালিয়েছি সেই 4 বছরে। এতদিন পিচ্ছি ছিলি বলে ক্ষমা করে দিয়েছি, কিন্তু এখন সব তুলব আমি তোর কাছ থেকে। আমাকে নিজের আসক্তে মাতাল করে দূরে সরিয়ে দেওয়ার জন্য তোকে অনেক ভুগতে হবে জান। হঠাৎ আমার একটা হাত তার হাতের মুঠোতে নিয়ে নিজের গালে স্পর্শ করাই। আমি সরিয়ে নেওয়ার চেষ্টা করেও সফলতা আসে না। উনি চোখ বন্ধ করে আবারও বলতে লাগল, আমার মাতাল করা ভালোবাসায় তোকেও আমি মাতিয়ে তুলব। আমার দুচোখে যে নেশা তুই ছড়িয়েছিস, সেই নেশার চাদরে তোকেও আমি জোড়াব। এতদিন কেবল আমি একা পাগল ছিলাম, আর আজ থেকে এই পাগলের পাগলামিগুলো তোকেও দেখাব। আমি তখনও চোখ দুটো খিচে দাঁড়িয়ে তার কথাগুলো শুনছিলাম, কিন্তু শরীর মন সব অবশ হয়ে যাচ্ছে। উনার সামনে দাঁড়িয়ে থাকাই যেখানে কষ্টকর আমার জন্য, সেখানে উনি আমার এত কাছে। জিসান কানে একটা কিস করে।
এরপর নীরবতা একদম। আমি চোখ খুলে দেখি কেউ নেই সামনে। এ কি? কোথায় গেল? আমি কি স্বপ্ন দেখেছি এতক্ষণ? একদম না, উনিই ছিলেন এখানে। আমি সিউর। রায়হান এসেই কাজে লেগে গেল। ভাইয়ের বিয়ে বলে কথা। জিসানের জন্য এমনই একদিন দেরি করে আসছে। তাই চাচার সাথে হাত লাগিয়ে কাজ কিছুটা কমানো দরকার। পুরো বাড়িতে লাইটিংয়ের কাজ চলছে, আর রায়হান তা তদারকি করছে, সব ঠিক করে করছে কিনা। হঠাৎ মনে হলো পিছনে কেউ দাঁড়িয়ে আছে। রায়হান পিছনে ঘুরে দেখে নিশি দাঁড়িয়ে আছে। রায়হান বিরক্ত স্বরে বলল, এই তুই এখানে কি করছিস? নিশি বিশাল একটা হাসি দিয়ে, আমি তো দেখছি। তো কি দেখছিস এখানে? দেখার মতো কি এমন আছে যার কারণে চোরের মতো পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হচ্ছে? 1 মিনিট। এই লাইটিং ম্যানদের মধ্যে কারো প্রেমে টেমে পড়েছিস নাকি তুই আবার? সত্যি করে বলতো। রায়হানের এমন কথায় নিশি কি রিয়েক্ট দিবে বুঝতে পারছে না। শুধু চিন্তা করছে, রায়হান ভাই এমন একটা কথা কিভাবে বলতে পারল? আমার পছন্দ কি এতই খারাপ? কি সাংঘাতিক মানুষ! নিজে দুধ চিনি ছাড়া চা বানিয়ে ফেলছে, এখন সেই তেতো চা আমাকে গিলতে বলবে? কি রে, কথা বলছিস না কেন? ছি! রায়হান ভাই কি সব বলছেন? আমার পছন্দ এতই খারাপ না বুঝলেন? রায়হান হাতের ফোনটা পকেটে রেখে, তা তো দেখতেই পাচ্ছি। কি দেখতে পাচ্ছেন? দেখতো তুই কি পরে আছিস। ছেলেদের মতো পেন্ট ফতুয়া পরে আছিস। তোকে তো আমার মেয়ে মেয়ে মনেই হয় না। এই তোর পছন্দ? তোর থেকে সুন্দর লাগছে, দেখ আমাদের জমিলাকে। জমিলা রূপকদের বাসায় কাজ করে। বিয়ের জন্য জমিলা বারান্দায় বসে মশলা বাটছিল। রায়হানের কথা শুনে জমিলা বারান্দা দিয়ে রায়হানের দিকে তাকিয়ে তার পান খাওয়া 32টা দাঁত বের করে হাসি দিল। আচ্ছা, জমিলা যদি তার এই পান খাওয়া লাল লাল ঠোঁট দিয়ে রায়হান ভাইকে কিস করে, তাহলে রায়হান ভাইয়ের ঠোঁট দুটো পানের পিকে লাল হয়ে যাবে না তো? তখন দেখরাখতে কেমন লাগবে? জমিলা তো ইতিমধ্যেই রায়হান ভাইয়ের প্রেমে হাবুডুবু এডিট খেয়ে পড়ে গেছে। তাই তো 32টা দাঁত বের করে হাসছে। নিশি জমিলার হাসির রহস্য বুঝে নিজেও খিলখিলিয়ে হেসে উঠল। হাসতে হাসতে রায়হানের উপর গিয়ে পড়ল। এই তুই কি করছিস? আর এভাবে হাসছিস কেন? ফাজিল মেয়ে! আমাকে কি তোর জোকার মনে হয়? এখনই এখান থেকে যাবি, না হলে থাপ্পড় দিয়ে দাঁত সব ফেলে দিব। দাঁতে দাঁত চেপে রায়হান রাগে কথাটা বলে। রায়হানকে রাগতে দেখে নিশি কিছুটা চুপ হয়ে হন্তদন্ত হয়ে বাড়ির দিকে দৌড় দিল। চলবে।